আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। কবিতাটি পড়েনি এমন বাঙালি ছেলেমেয়ে খুব কম আছে। অর্থাৎ বাঙালিরা এই ধরনের ছড়া আবৃত্তি করেই কিন্তু বড় হয়েছে। আমরা প্রকৃতি থেকে অনেক কিছু শিখতে পারি, আমরা পরিবেশ থেকে অনেক কিছু শিখতে পারি। আমাদের শিক্ষক কেবলমাত্র আমাদের বাবা মা অথবা কোনো ব্যক্তি বিশেষ নয়, আমাদের শিক্ষক এই প্রকৃতি। কিভাবে আমরা জন্মের পরে কাঁদতে শিখলাম, কিভাবে আমরা জন্মের পরে চোখের পাতা বন্ধ করতে এবং খুলতে শিখলাম, কিভাবে আমরা ঘুমিয়ে পড়তে শুরু করলাম, শিখলাম আমরা কিভাবে মানুষকে বুঝতে, ধীরে 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 মানুষের ভাষা আয়ত্ত করতে শিখলাম। এই শিক্ষা প্রমাণ করে যে পৃথিবীতে এখনো এক শক্তি আছে, যে শক্তি মানুষের মনুষ্যত্ব বোধকে, মানুষের জ্ঞানকে, মানুষের উদারতাকে, মানুষের বোধগম্যতাকে নাড়া দিয়ে যায়, প্রভাবিত করে। মানুষ যত দিন গেছে ততই কিন্তু ধীরে ধীরে একটু একটু করে সভ্য হয়েছে। কোন দিক থেকে? শিক্ষায়, দীক্ষায়, তার বোধে, বুদ্ধিতে, নির্বাচনে, তথ্য নির্বাচনে, তথ্য পরীক্ষাতে, এই সমস্ত কিছুতে সে এগিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, যখন আমরা দেখি যে সমাজে কিছু অন্যায় হচ্ছে এবং সেই ভুলগুলোকে, সেই অন্যায়গুলোকে আমরা যদি একটা অন্য ফর্মে দেখতে চাই, কেবলমাত্র গা বাঁচানোর জন্য বা যে কোনো ধরনের কুসংস্কারাচ্ছন্ন হয়ে আমরা সেটাকে কোনো মতো করে প্রতিবাদ নাম দিয়ে যদি বাস্তবেই আমরা সেটাকে উপেক্ষা করে চলি, তাহলে কি আমাদের সভ্যতাকে বাস্তবে উচ্চ সভ্য বলা উচিত হবে? বাস্তবে কি আমাদের এই সমাজকে তাহলে উন্নত বলা যাবে? আদৌ কি আমরা তাহলে উত্তর আধুনিক হতে পারবো? প্রশ্ন হলো, যখন চারিদিকে বিজ্ঞানের জয় জয়কার, একটা সময় তো ছিল যে মানুষ নিজের ছায়াকে দেখেও ভয় পেত। একটা সময় তো ছিল যে আগুনের স্ফুলিঙ্গকে হাত দিয়ে ছুঁয়ে সে বুঝতে পেরেছিল, আদিম মানুষ, যে এটা হাত দিয়ে ছোঁয়ার বিষয় নয়, তাতে কষ্ট হবে, তাতে ক্ষতি হবে শরীরের। তখন সে ধীরে ধীরে সে আগুনকে স্পর্শ করা নয়, আগুনকে ব্যবহার করতে শিখেছিল। তো ধীরে ধীরে এই আদিম অবস্থা থেকে আমরা সভ্য হয়েছি, আমরা উন্নত হয়েছি। কেন? প্রশ্ন থেকে। একটা বহুদিন আগে কোনো এক লেখক লিখেছিলেন, জনৈক একজন লেখকের লেখাকে আমি কোট করছি এবং সেটাকে অনুবাদ করছি বাংলাতে। সেখানে বলা হয়েছিল যে যখন আদিম মানুষ অন্যান্য পশুদের সাথে লড়াই করে, সংগ্রাম করে খাওয়ার সংগ্রহ করত, ঠিক সেই সময়টা দেখা যায় যে একটি ফল পড়েছে এবং সেই ফলটার পড়ার আওয়াজটা শুনেই কিন্তু প্রচণ্ড দ্রুত গতিতে একজন আদিম মানুষ এক গাছ থেকে ঝাঁপ দিয়ে সেই ফলটি নেওয়ার জন্য ছুটেছে। সঙ্গে সঙ্গে আশপাশে বেশ কতগুলো সব রকম পশু সঙ্গে সঙ্গে সেই ফলটাকে নেওয়ার জন্য দৌড়েছে, অনেকে দৌড়েছে এবং দেখা গেল যে সঙ্গে সঙ্গে দূরে একটা সিংহের গর্জন হলো, আর সেই সিংহটার আওয়াজ পেয়ে সবাই পালিয়ে গেল, আর সিংহ সেই ফলটা নিয়ে চলে গেল। এইখান থেকে সেই মানুষটির মনে আসলো, প্রথম প্রশ্ন আসলো যে সিংহের গর্জনটা দিয়ে সে চাইতে গেলে অন্য সমস্ত পশুদেরকে সরিয়ে দিতে পারে। তখন থেকে তার মাথায় এই বুদ্ধিটা আসলো। বুদ্ধি মূলত চক্রান্ত হয়ে উঠলো এবং চক্রান্ত মূলত মানুষকে বুঝতে শেখালো, বুদ্ধিমান করে তুললো। এবং সেটারই কৌশলে সে কী করলো, যখনই ফল পড়তো সঙ্গে সঙ্গে কিন্তু সিংহের আওয়াজ করতো, সিংহের গর্জন দিত, আর সঙ্গে সঙ্গে অন্য পশুরা কিন্তু পালিয়ে যেত, আর সেই ফলটাকে দৌড়ে গিয়ে সে মানুষটি নিয়ে আসতো। এই আদিম যুগে মানুষের যে শিক্ষা দীক্ষার সূচনা হয়েছিল, বোধগম্যতার সূচনা হয়েছিল, নতুন করে ভাববার, চিন্তা করবার এবং মনে রাখবার যে কৌশল তৈরি করতে শিখেছিল, তা আজকের দিনে উত্তরোত্তর অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। কিন্তু তারও পরে যখন আমরা দেখি যে আমাদের সমাজে কিছু কুসংস্কার চলছে, তখন কি আমাদের মনে হয় না যে আমরা এখনও সেই জায়গাতে পড়ে আছি? আমরা শুধু মিথ্যা কথা বলছি, নিজের সাথে নিজের প্রতারণা করছি। আমাদের কি মনে হয় না এই আরজিকর প্রসঙ্গটাতে যে এই প্ল্যানেট চ্যাটের যে প্রসঙ্গটা আসছে, সেখানে কোথাও ত্রুটি থাকতে পারে? আমরা যদি ইউটিউবে দেখি
তো এই ধরনের প্ল্যানচেটের অনেক অনেক প্রসঙ্গই কিন্তু রয়েছে। প্রথম কথা, সেইখানে অনেক বিষয় নিয়ে অনেকে প্ল্যানচেট করছে এবং সেখানে অধিকাংশ ক্ষেত্রে একটা মিথ্যে রেকর্ডকে সামনে আনা হচ্ছে এবং সুশান্ত সিংয়ের বিষয়টা তো সেরকম একটা প্রবলেম হয়েছিল, ক্রিয়েট হয়েছিল। কিন্তু সেই বিষয়টা তো আমরা সত্যতা এবং মিথ্যার এই দুয়ের মাঝখানে পড়ে থেকে গেছি। মূলত কথা হচ্ছে, যখন অনেক মানুষ এটাকে ভরসা করতে চাইছে তখন সে ভরসা করছে কেন, সেটা বিষয় একটু বোঝা উচিত। যখন মানুষ দুর্বল হয়ে যায় মানসিকভাবে, যখন মানুষ আর কোনো পথ পায় না, তখনই অজুহাত কিংবা উপেক্ষার জন্য নতুন কোনো একটা পথ অবলম্বন করতে চায়। যখন আমরা ভয় পাই, ভূত প্রসঙ্গটা আমরা যত জানি, যত শুনি, ততই আমাদের মনে হয় নতুন কিছু একটা অনুভব হচ্ছে বা আশপাশে একটা কিছু ক্রিয়েট হচ্ছে এবং সেখান থেকে কিন্তু আমরা তাবিজ, ঝাড়ফুঁক ইত্যাদির প্রতি আকৃষ্ট হই। মূলত ভয় থেকেই কিন্তু জন্ম হচ্ছে গিয়ে এই কুসংস্কার। বিজ্ঞান বলছে যে তুমি সামনের বিপদকে বোঝো, জানো এবং তারপর উঠে দাঁড়াও আর সাহস করে তুমি এগিয়ে যাও, আর সেই বিপদকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তুমি এগিয়ে যাও সামনের পথে। ঠিক সেই জায়গাটাতে কুসংস্কার কি বলছে? কুসংস্কার বলছে, শোনো, ওই সামনে বিপদ আছে, তুমি এগোবে না, এগোলেই মৃত্যু, থামলেই কিন্তু জীবন। বিজ্ঞান উল্টো কথা বলছে, এগোলেই জীবন, থামলেই মৃত্যু। আমরা কি করছি? যখন কোনো সুরাহা পাচ্ছি না, সমাধান পাচ্ছি না এই প্রসঙ্গটার, এত বড় একটা প্রবলেম, তখন আমরা কি করছি? আমরা ভরসা করে বসছি এই ধরনের কিছু মিথ্যা অপপ্রচারের ক্ষেত্রে, যেখানে বলা হচ্ছে ডিরেক্ট বলা হচ্ছে যে একজন মেয়ে আত্মাকে ডাকা হচ্ছে। সেটা কি পসিবল আর ইম্পসিবলের মাঝখানে যদি আমরা সত্য এবং অসত্য, ধর্ম অধর্মকে বুঝতে যাই, তাহলে একটা জায়গাতে আমাদের বুঝতে হবে যে ট্রুথ কি, তাই তো? সত্য কোনটা? তো সত্যকে বাঁচতে গেলে কীভাবে বাঁচতে হয়? বাস্তবতা দিয়ে বাঁচতে হয়। যে একটা জিনিস আমি বললাম যে আমার এখন আমার হাতে 5টা আঙুল আছে, এইটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অরিজিনালি, এটা বাস্তব, এটা সত্য, এটা ধর্মীয়। কিন্তু যদি আমি বলি যে এখন দেখুন আমার এই হাতের পাশে আরও একটা হাত এসে দাঁড়িয়েছে, তখন সেটা হচ্ছে একটা ইমেজিনেশন। বারবার বলতে বলতে মানুষের একটা বিভ্রান্তি তৈরি হয়ে যায়, আচমকা সেটা ভাবতে শুরু করে এবং মনে হয় সত্যি, যখন মানুষকে বলছে তো আছে কিছু। তো এটা মানুষের বিশ্বাসের উপর ডিপেন্ড করছে না, মানুষের বিশ্বাসের সাথে খেলা কতটা করা যেতে পারে সেটার উপর ডিপেন্ড করছে বিষয়টি। তো আমার মনে হয় যে এই প্রসঙ্গটি আরও একবার ভেবে দেখার সময় এসছে। যদি আমরা আজও রাস্তাতে বিড়াল পার করে দিচ্ছে, রাস্তা ক্রস করছে বলে আমরা যদি আজও দাঁড়িয়ে থাকতে পারি, যদি আমরা আজও যে রাত্রেবেলা বিন বা বাঁশি বাজাতে গেলে সাপ আসে এমন কথা বিশ্বাস করতে পারি, আমরা যদি আজও মনে করি যে ডাইনি সন্দেহ করে কোনো একজন নারীকে পিটিয়ে মারা যেতে পারে বা কারো কুদৃষ্টি থেকে আমরা বাঁচতে পারবো লেবু আর লঙ্কা দিয়ে, তাহলে কিন্তু আমাদের অবশ্যই উচিত এই বিষয়গুলোর পাশাপাশি এই তন্ত্রমন্ত্রগুলোকে প্রশ্রয় দেওয়া, নচেত সুশিক্ষা এবং সুচিকিৎসার প্রতি আমাদের মনোযোগ দেওয়া অত্যন্ত দরকার। এবং সুশিক্ষা আর সুচিকিৎসা এই দুটোই কিন্তু শরীর এবং মনকে প্রস্তুত করে, আর এই দুটোরই একেবারে পুরোপুরিভাবে বিভ্রান্তি করা একটা প্লট বা একটা সময় চলে এসেছে আমাদের সামনে, যে কারণে আমরা দেখতে পাই যে শিক্ষাও মূলত অশিক্ষা এবং কুশিক্ষাতে পরিণত হচ্ছে। ঠিক তেমনি চিকিৎসা বিষয়েও কিন্তু আমাদেরকে একটু সরব হওয়া দরকার, যে চিকিৎসার বিষয়ে যা প্রবলেমগুলো আমরা দেখতে পাচ্ছি তার বাইরেও একটা প্রবলেম আছে, যে চিকিৎসা মূলত এখন সেবা নয়, এখন অন্য একটা জায়গায় পৌঁছে গেছে, অর্থ উপার্জন। তো এই চিকিৎসা বা এই ধরনের বিষয়কে নিয়ে কেন্দ্র করে যারা জীবন আর মৃত্যু নিয়ে খেলা করছে মানুষের সাথে, যারা মানুষের দেহকে নিয়ে খেলা করতে পারে, সেই মানুষগুলোর তো পেছনে থাকছে একটা অর্থ উপার্জনের বিষয়, তাই না? তো এই মানুষগুলোকে সামনে আনার জন্য বা না আনার জন্য যারাই উদ্যোগ করছে, বিশেষ করে যে এই অন্যায়গুলো সামনে আসুক, তাদেরকে আমি অবশ্যই সম্মান জানাচ্ছি। যে তন্ত্রবিদ্যাকারী মানুষটি বা তান্ত্রিক মানুষটি এই কাজটি করেছেন, যে এই অন্যায়কারীদেরকে শাস্তি দেওয়ার জন্য এই পরিকল্পনাটা করছেন, আমি জানি না সেটি কতখানি সত্য, কিন্তু আমার মিথ্যাই বলে মনে হয়েছে, পুরো বিষয়টিকে ছক বলে মনে হয়েছে। কিন্তু তারপরেও আমি বলবো তিনি যা বলেছেন মুখে তা কিন্তু একেবারে কারেক্ট আছে। তিনি নিজস্ব একটা পদ্ধতিতে নিজের একটা টার্ম অনুযায়ী কিন্তু প্রতিবাদ করতে চাইছেন, কিন্তু মানুষ যদি এগুলোর উপর ভরসা করে আন্দোলনকে কমিয়ে দেয়, মানুষ যদি সড়ক থেকে নীরব হয়ে যায়, মানুষ যদি নিজের গতি রুদ্ধ করে দেয় যে না এরকম একটা অলৌকিক শক্তিকে দিয়ে আমরা নিজের মনকে প্রশমিত করতে পারবো, তাহলে কিন্তু আমরা ভুল করছি। আমাদের সমাজ
আমাদের শিক্ষা দীক্ষা কিন্তু সেটা বলে না, আমাদেরকে বলছে এগিয়ে যেতে হবে, আমাদেরকে রিয়ালিটির উপর বেশ করতে হবে আমাদেরকে। এবং শিক্ষা তখনই সুন্দর হয়ে উঠবে যখন আমরা সত্যের পথে যাব। আর সত্য আর শিক্ষা এই দুটোই খুবই সুন্দর হয়ে উঠবে, বিউটির সাথে হবে যখন আমরা সেটার মধ্যে শিবকে অনুভব করব। অর্থাৎ সমস্ত কিছু শেষ দিয়ে সূচনা করার দরকার আছে। শেষ আমরা সব ভেবে নিই যে মানুষটি মারা গেছে, অন্তিম হয়েছে, সে আর ফিরে আসবে না, আসতে পারে না, কিন্তু তাকে নিয়ে আমাদের মধ্যে যে অনুভবগুলো আছে সেই অনুভবগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু এই অনুভবকে বাঁচাতে গিয়ে আমরা অন্যায়কারীকে শাস্তি দিতে গিয়ে কোথাও একটা আবারও পুরো সমাজটাকে একটা বিভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছি না? তো প্রশ্ন এটাই, যদি এমনটাই হয় তাহলে কিন্তু একটা অন্যায়কে অন্যায়কে প্রতিবাদ করতে গিয়ে আমরা পুনরায় আরেকটি অন্যায় করে বসছি। একটি অন্যায় হচ্ছে মানবিক, তো আরেকটি অন্যায় হচ্ছে সামাজিক, মনস্তাত্ত্বিক। যদি আমরা সমাজের কোনো ভালো কিছু করার জন্য একটা পথ এগোই এবং সেইটাতে এগোনোর জন্য আমরা যদি আবার একটা ভুল কোনো প্রসেসকে সামনের দিকে নিয়ে চলে আসি বা তার কাঁধে হাত রেখে দিই, তাহলে কিন্তু অন্যায় হয়। এমন নয় যে মহাভারতে কর্ণ শুধু ভুল করেছে, মহাভারতে কর্ণকে বীরের সাথে তুলনা করা হয়েছে এবং অত্যন্ত মানব দরদী হিসেবে দেখানো হয়েছে, এটা সত্য। কিন্তু কৃষ্ণের কাছে যখন জিজ্ঞাসা করেছে সেই কর্ণ মৃত্যুর পূর্বে যে তার অন্যায়টা কী করেছে, সে তো ছোটোবেলা থেকেই এতগুলো অন্যায়ের সামনাসামনি হয়েছে এবং তিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন, তখন কৃষ্ণ তাকে বলেছিল যে সত্যি সমাজের কল্যাণ করা শ্রীকৃষ্ণেরও লক্ষ্য ছিল, তেমনই কর্ণেরও কিন্তু সমাজের কল্যাণ এবং সমাজ থেকে বর্ণভেদ, জাতিভেদ, এই সমস্ত যে কুসংস্কারগুলো বা ব্রাহ্মণতন্ত্র যে ছিল সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করছেন কর্ণ। তো এটা মন্দ নয়, এটা ভালো। কিন্তু সমাজে কিছু ভালো করার জন্য কখনোই অন্যায়কে সমর্থন করেননি শ্রীকৃষ্ণ, তিনি কখনোই কোনো অন্যায়কে সমর্থন করতে পারেননি। কিন্তু কর্ণ নিজের সুবিধার জন্য বা নিজের লক্ষ্যকে পূর্ণ করার জন্য কিন্তু একটা ভুল পদ্ধতিকে অর্থাৎ দুর্যোধনকে সমর্থন করে বসেছিল। এখানেই ভুল আর ঠিককে বিচার করার সময় এসেছে আমাদের। কোথাও যেন এই মহাভারত বা গীতা আমাদেরকে আজও শিক্ষা দিয়ে যাচ্ছে, আমাদেরকে প্রতি মুহূর্তে বলছে যে জীবনকে চালানোর জন্য উপযুক্ত যদি কিছু পাঠ পড়ার প্রয়োজন হয়, যদি রাস্তা ভুলে যাও তাহলে অবশ্যই তুমি সেই মহাভারত বা গীতার কাছে সমর্পণ হও। দেখো সেখানে সমস্ত সমস্যার সমাধান করে দিয়েছে। আমাদের একটাই কাজ করতে হবে বলে আমার মনে হয়, সেটা হচ্ছে এই ধরনের অন্ধ বিশ্বাসকে সমর্থন না করে নিজের অন্তরাত্মা দিয়ে বিষয়টিকে বোঝা যে মানুষটি কখনো ফিরে আসবে না, তার ব্যথা ফিরে আসবে আমাদের অনুভবের মধ্যে দিয়ে, কোনো যন্ত্র বা মেশিনের মধ্যে দিয়ে নয়, এটা হতে পারে না, ইম্পসিবল। আর সেটার প্রতি বেশি ফোকাস দেওয়ার কোনো দরকার নেই, কারণ যেসব অন্যায়কারীদেরকে তুলে ধরার চেষ্টা করছেন কোনো একজন ব্যক্তি, তন্ত্রবিদ্যায় পারদর্শী কোনো একজন ব্যক্তি যখন কোনো অন্যায়কারীদেরকে শাস্তি দেওয়ার জন্য কথা বলছেন, তিনিও মূলত একদিক থেকে অন্যায় করছেন, প্রচুর মানুষকে বিভ্রান্ত করে নিজেরই কিন্তু মুনাফা লুট করার চেষ্টা করছেন বা নিজের একেবারে বলতে গেলে ব্যবসায়িক সূত্রে তারা ভিউয়ার্স বাড়ানোর চেষ্টা করছে। আমার কর্তব্য ছিল যে শুধুমাত্র সিলেবাসের টপিক আলোচনা না করা। সিলেবাস বা যে কোনো ধরনের টপিক, শিক্ষামূলক টপিক, মানুষকে শিক্ষার যদি অন্তরাত্মার দিক থেকে না দিতে পারে, তার অন্তর্বস্তু নয়, শুধু বহিরঙ্গে বিচার করে আমরা যদি কাটিয়ে দিই, তাহলে এই শিক্ষা আমাদের বেশি কাজে লাগবে না বা বেশি দিন আমাদের এটা কাজে লাগতে পারবে না। ফলে আমরা দেখছি যে আমরা যত পুঁথিগত বিদ্যায় যত পারদর্শী হচ্ছি, প্রতি বছর আমরা দেখতে পাচ্ছি রাজ্যে হোক বা দেশে হোক সাক্ষরতার হার হু হু করে বাড়ছে। কিন্তু সত্যি কথা বলতে সাক্ষরতা যদি বাড়েই, তাহলে আজকের দিনেও সকালবেলা সংবাদপত্র খোলার পর একের পর এক অন্যায় কর্মে ভরা এত খবর কেন? দু চারটে সাহিত্যিকের খবর আমরা পাই না? কেন দু চারটে বিজ্ঞানীদের খবর পাই না? কেন সমাজসেবীদের ছবি বড় করে ছাপানো হয় না? আজও কেন ছাপানো হয় সেই তন্ত্রবিদ্যাদেরকে নিয়ে টোটাল জ্যোতিষীদের একটা পেজ? কেন পাত্র চাই বলে বিশাল বড় একটা পেজ? কেন সিনেমা দেখানোর জন্য বা যে কোনো সিনেমার বিষয়ে বা যে কোনো অ্যাড দিতে গিয়ে বিশাল বড় একটা পেজ দেখানো হয়? কেন এখনও আমরা এই বিষয়গুলো থেকে বেরোতে পারছি না? মূলত আমরা প্রতিবাদ করছি ঠিকই, কিন্তু সেটা কোথাও যেন একটা বহিরঙ্গের চাকচিক্যের মতো হয়ে যাচ্ছে। বাহিরেই আমরা সেটাকে করছি, ভেতর থেকে অনুভব করতে চাইছি না। যদি করতে চাই তাহলে ভুল আর ঠিককে নিজেরাই বিচার করতে পারবো। আমার অনুরোধ যে দর্শকেরা, বিশেষ করে সকল বাঙালি ভারতীয় যে কোনো দর্শকেরা অবশ্যই যে কোনো বিষয়ে রিয়ালিটিকে খোঁজার চেষ্টা করুন। রিয়ালিটির মধ্যেই, সত্যতার মধ্যেই কিন্তু সৌন্দর্য রয়েছে, শিব রয়েছে। যেহেতু আমরা জানি সত্যম শিবম সুন্দরম,
যেখানে সত্য সেখানেই শিব, সেখানেই বাস্তবিক সৌন্দর্য, এর বাইরে আর কিচ্ছু নেই।